তাহলে গত ভিডিও পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম অ্যালার্ট, প্রম্পট, প্রিন্ট, কনফার্ম, এগুলো কমপ্লিট হয়ে গেছিল। তো আজকে আমরা এখান থেকে পরের স্টেপে যাব। সবার প্রথমে এখানে একটা আমরা H1 লিখে নিচ্ছি, লার্ন কম্পিউটার একাডেমি হাবড়া। এখন এটাকে স্টাইলিং করতে হবে। তো সবার প্রথমে আমরা কি জানি, লেট একটা ভ্যারিয়েবল নিলাম H1 ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট। এইসব নামে ভ্যারিয়েবল নামে হবে। হ্যাঁ, এই জন্য আমরা যা খুশি দিতে পারি। গেট এলিমেন্ট বাই আইডি করতাম, কিন্তু এখানে যেহেতু আইডি নেই সেই জন্য আমরা কোয়ারি সিলেক্টর ইউজ করছি। ওকে, এটা বেশি ইজি। এখন যদি এখানে আইডি থাকতো তাহলে একটা হ্যাশ লাগিয়ে দিতাম, যদি ক্লাস হতো তাহলে ডট দিয়ে দিতাম, সেই জন্য এটা বেশি ইজি, ফ্লেক্সিবল বেশি। তো এখন এই H1 এর স্টাইলিং করব। তো H1 ডট তারপর স্টাইল ডট কালার ইকুয়ালস টু যে কালারটা দিতে চাইছি সেই কালারটা। এটা এখন রান করলে আমরা দেখতে পাবো কালার তো হয়ে গেছে, সবই ঠিক আছে। তো এটা হলো মেথড 1, ঠিক আছে, নাম্বার 1, এটা হলো 1 নম্বর প্রসেস। এখন যদি আমার একাধিক এখানে কালার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এরকম একাধিক জিনিস লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, এটা মনে রাখতে হবে সি কিন্তু বড় হাতের হবে, আর এই ড্যাশ ডট হবে। স্লেট ব্লু আর এর কালার হলো হোয়াইট। তো এখন যদি রান করি তাহলে এটা দেখতে পাবো, এটা গেল মেথড 1। এরকম যদি আমি লিখতে থাকি তাহলে লিখতেই থাকতে হবে পরপর পরপর, সেটা অনেক বেশি সময় সাপেক্ষ আর পড়তে গেলেও অসুবিধা হবে, তাই না? তো সেই জন্য আমরা ইউজ করব মেথড নাম্বার 02, 2 নম্বর মেথড ইউজ করব। সেই মেথডটা কি, আমরা লিখব H1 ডট স্টাইল ডট সিএসএস টেক্সট, ঠিক আছে। সিএসএস টেক্সট লেখার পরে এবার আমরা কি করব, এই ব্যাকটিক ইউজ করব। ব্যাকটিক কোথায় থাকে, কিবোর্ডের একদম কর্নারে স্কেপের নিচে। ওকে, তো এখন এই যে ব্যাকটিক যেটা ইউজ করলাম এটা কিন্তু কোটেশন মার্ক না, অনেক সময় এটা ভুল হতে পারে কোটেশন মার্ক হিসেবে, এটা কোটেশন মার্ক না, ব্যাকটিক। তো এবার এর মধ্যে এসে আমরা যেমন সিএসএস লিখি না সেরকম ভাবে লিখতে থাকবো, কোনো অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, যেমন আমাদের যে কালারটা ছিল স্লেট ব্লু, অন্য কালার দরকার, এটা চেঞ্জ করে দেবো, তাই না? চেঞ্জ করে দিলেই হয়ে গেল। এবার মজার বিষয় হলো এই যে ব্যাকটিক যখন দেওয়া হয় না তখন হলো সমস্ত কিছু নরমাল হয়ে যায়। নরমাল হয়ে যায় মিন্স আমরা যেমন সিএসএস এ যেমন লিখি তেমন হয়, এইচটিএমএল যদি এর মধ্যে লিখতে চাই যেমন নরমাল এইচটিএমএল তেমন। তো কোটেশনের আর খেয়াল রাখতে হয় না, ঠিক আছে, ডবল কোট দেবো না সিঙ্গেল কোট দেবো, এসবের কোনো সমস্যাই নেই। প্যাডিং 20 পিক্সেল যা যা তুমি বেসিক্যালি চাইছো, ঠিক আছে। সাইজ দেখো ক্যাপিটালাইজ স্মল এসবের কোনো ব্যাপার নাই, যেমন সিএসএস লিখতে হয় তেমন সবকিছুই এর উপরে অ্যাপ্লাই হবে। তো এখন এটা গেল মেথড 2, আমরা এইভাবে এটাকে লিখতে পারি। যদি মনে হয় যে তুমি ভেঙে লিখবে তাহলে ভেঙেও লিখতে পারো, অসুবিধা নেই। আর এখানে যে মার্কগুলো আসছে রেড মার্ক, এগুলো দেখে কনফিউশন হতে পারে, অনেকেই কনফিউজ হতে পারে যে এরকম রেড তার মানে কি কোনো এরর এলো। তো বেসিক্যালি এই যে ব্যাকটিক যেটা আছে সেটা হলো আমি যে জেএসবি অনলাইনে আছি এখানে সাপোর্ট করে না এটা, তো সেই জন্য এরর দেখাচ্ছে। তো এছাড়া কোনো কারণ নেই, এটা যদি নর্মাল কোড এডিটরে লিখি সব ঠিকঠাক কাজ করবে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এবার এখানে একটা জিনিস আমার বলার দরকার যে এই কালারটা হচ্ছে কি করে, তাই না? তো কালার লিখলেই কালার হয়ে যাচ্ছে, তা হচ্ছে কি করে সেটা দেখা দরকার। তো ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করে আমি যদি একটু এখানে জুম করি তাহলে দেখতে যে এখানে ইনলাইনের মধ্যে কিন্তু সবকিছু আসছে। অডিয়েন্সটা দেখতে পাবে না, তার একটু জুম করার দরকার। তো দেখো
সব কিন্তু ইনলাইনের মধ্যে এসছে। হুম। এবার এই মেথড ওয়ানে যেভাবে লিখছিলাম সেখানেও কিন্তু ইনলাইনেই আসতো, কিন্তু এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হলো তুমি যদি এখন ইনলাইনে লিখে রাখো না স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড রেড, ওকে, এবার যেই তুমি রান করবে না দেখেছো সমস্ত কিছু মুছে গেছে। তো এখানে যে রেড টেড যে কালার গুলো ছিল না সেটা কিন্তু নেই। তার মানে তুমি অলরেডি যেটা লিখে রেখেছো সেটা গেছে মুছে এখান থেকে, আর তুমি যেটা অ্যাপ্লাই করেছো সেটা রয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে দিতাম ফন্ট ফ্যামিলি, দিতাম সেন্সেরি, আর এখানে তো ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই করিনি, তো এখন সেন্সেরিভ দেখাচ্ছে, সব ঠিক আছে। যে রান করবো দেখো যে সেন্সেরিভ লিখেছিলাম সেটাও কিন্তু এখান থেকে মুছে গেছে। তার মানে আমি যে স্টাইলটা ওখানে লিখেছিলাম ইনলাইনে সেটার আর কোনো অস্তিত্বই নেই, পুরো জিনিসটা রিপ্লেস হয়ে গেছে, এই ভিতরের অংশটুকু এটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে, যদি তুমি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস এইভাবে আচ্ছা, পুশ ওই করো। ব্যাকগ্রাউন্ড কালারটা বললে রেড, কোথায়? যেটা লিখেছি এর মধ্যে ব্যাক জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড কালার রেড, ভাই ওকে, রান করো, এখন সব ঠিক আছে। অ্যাপ্লাই করলেই তো ওটা মুছে এটা নিয়ে নিচ্ছে। তার মানে আমার এখানে ব্যাকগ্রাউন্ড ছিল, মনে করলাম এই ওটা থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে এইটা হয়তো মুছে- ওভাররাইট হয়েছে, দেখে মনে হচ্ছে যে হয়তো রেড ছিল ওখানে, আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে লিখেছি সেই জন্য বোধহয় মুছে যাচ্ছে, কিন্তু এখানে তো কোথাও আমি ফন্ট ফ্যামিলি লিখিনি, এখানে আমি দিয়েছিলাম ফন্ট ফ্যামিলি। তো বেসিক্যালি কি হয়েছে, এই যে ইনলাইনের মধ্যে যা যা আমি এই যে অংশটুকু লিখেছিলাম এই অংশটুকু পুরো ডিলিট হয়ে গেছে, ওটাকে ওভাররাইট করে দিচ্ছে, পুরো মুছে দিয়ে আবার ফ্রেশ করে লিখছে। ওটা কাজ করবে। হ্যাঁ, এটা হলো একটা কিন্তু সমস্যা, এটা মনে রাখতে হবে যে এরকম কিছু থাকলে তাহলে কিন্তু ইস্যু। এখন তাহলে প্রশ্ন আসবে যে তাহলে সমস্যার সমাধান কি? তো আমার তো হতেই পারে না, আমি ওয়ার্ডপ্রেসে কাজ করছি, অলরেডি কিছু একটা সিএসএস ইনলাইনে লেখা রয়েছে, আমি ওর সঙ্গে আরো কিছু যুক্তে চাইছি, ঠিক আছে, হয়তো বললো যে ওখানে হয়তো ডিসপ্লে ব্লক লিখতে হবে, ডিসপ্লে নাম করা আছে ওটাকে চেঞ্জ করে দাও, কিন্তু অলরেডি সিএসএস ইনলাইনে লেখাই রয়েছে, তাহলে কি করব এখন? বোঝাতে পারলাম? তো সিএসএস টেক্সট দিয়ে তাহলে আমার এই প্রবলেমটা আসবে, এটা খেয়াল রাখতে হবে। তো রিয়েল লাইফের ইস্যুগুলো এইভাবে সলভ করতে হবে। হ্যাশ 03। আচ্ছা, এবার আমরা কি করব, H1 তো ধরাই আছে, আমি সবার প্রথমে কনস্ট লিখে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল নিতে পারি, তো আমি স্টাইল বানাচ্ছি, তো স্টাইলস নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এবার আমাকে বানাতে হবে অবজেক্ট একটা। এখন বলবে যে অবজেক্ট আবার কি জিনিস? কিছুই না, এই যে ভ্যারিয়েবল ট্যারিয়েবল যা যা লিখছিলাম না যেমন ভাবে সেগুলোকে আবার লেখো এখানে এসে, ওকে। সিএসএস এর মতো দেখতে একটু ডিফারেন্ট আছে, সেই জিনিসটা কি, যেমন তোমাকে এখানে কোটেশন দিতে হবে, ওকে, আর সেমিকোলনের বদলে এখানে কিন্তু কমা দিতে হবে, কারণ আমি একটা অবজেক্ট তৈরি করছি। অবজেক্ট কি? অবজেক্ট, দেখছি সব ঠিক করে দেবো। তো অবজেক্টের ব্যাপারে আমরা স্টেপ বাই স্টেপ যাবো যখন, তখন তো বুঝতেই পারবো। আচ্ছা, লাস্টেরটা কমা না দিলে হ্যাঁ, শেষে আর কিছু নেই সেই জন্য কমা না দিলেও চলছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট ব্লু, ফন্ট সাইজ আইকন চলবে না, এইভাবে লিখতে হবে। তো এখন এই যে প্রসেসটা আমরা এখানে যেটা লিখছিলাম যে প্রসেসে, অনেকটা সেই প্রসেসে, শুধু এটা মাথায় রাখতে হবে যে আমি এই যে এই সাইডে সিএসএস এ যখন লিখি তখন তো কোটেশন দিই না, তো এখানে দিতে হবে। কেন দিতে হবে? কারণ এটা অবজেক্ট, এটার সঙ্গে সিএসএস গুলিয়ে ফেললে হবে না। এখানে আমি পিওর সিএসএস লিখছিলাম, পিওর, কিন্তু এটা সিএসএস নয় কিন্তু, ওকে, এটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো এখন এই অবজেক্টটাকে আমরা কি করব, ওর মধ্যে লিখতে হবে H1 এর মধ্যে। তো সেই জন্য কি লিখবো, অবজেক্ট ডট অ্যাসাইন, এটা হলো অবজেক্টের একটা মেথড। এর মধ্যে কি লিখবো, আচ্ছা আমার ছিল H1 ডট স্টাইল, কমা ওই যে স্টাইলটা আমি এখানে লিখেছি
ভেরিয়েবলটা এখানে ঢুকিয়ে দেবো। ওকে, এবার যদি রান করি তাহলে এটা পেয়ে যাবো। একই জিনিস এবার ইন্সপেক্ট করে দেখি যে কি হচ্ছে। সেই আবার একই রকম ভাবে কিন্তু এখানে সিএসএস অ্যাড হয়েছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে লিখেছিলাম, এভাবে লিখেছিলাম ব্যাকগ্রাউন্ডের কালার, কিন্তু এখানে কিন্তু যেমন আসার তেমনই এসছে। আমি এখানে হোয়াইট দিয়েছিলাম, এখানে কিন্তু আরজিবি তে কনভার্ট করে দিয়েছে। ওকে, আচ্ছা এবার এখানটায় স্টাইল করে ইনলাইন হ্যাঁ ওটাই করে দেখবো যে এখানে কি হচ্ছে। ফন্ট ফ্যামিলি সেন্স সেভি, মানে হিসাব মতো এরকম থাকা উচিত, তাই না? আচ্ছা ইন্সপেক্ট করে দেখি কি হচ্ছে এখানে। দেখো ফন্ট ফ্যামিলি সেন্স সেভি, তার মানে আমার যদি আগে থেকে কিছু লেখা থাকে সেটাও থাকবে। আচ্ছা এবার তাহলে এই ঘটনাটা এখানে কি হচ্ছে সেটা বোঝাটা জরুরি, যে এখানে কি ঘটলো। তাহলে এই যে অবজেক্ট যেটা আছে অবজেক্ট ডট অ্যাসাইন, এই অবজেক্ট ডট অ্যাসাইন কি করে h1 এর মধ্যে যে স্টাইল যে আমি ইনলাইন লিখে রেখেছিলাম বা যদি নাও লিখতাম সেটাকে আগে তো লিখলোই, আর এই যে স্টাইলের মধ্যে যে অবজেক্টটা দিয়েছি সেটাকে জাস্ট এর সঙ্গে গিয়ে জুড়ে দিয়েছে। আগে ম্যাচ করে দেখেছে যে এরকম আগে থেকে কিছু লেখা আছে কি নেই, হয়তো ব্যাকগ্রাউন্ড কালার আগে থেকে ছিল রেড, তো সেটার সঙ্গে ম্যাচ করেছে, দেখেছে যে কোনটা চেঞ্জ করার দরকার বা কোনটা নতুন অ্যাড করার দরকার, তো সেইভাবে কিন্তু এটা কাজ করেছে। সেটা হলো 3 নম্বর। ওকে, এরপর বাকিটা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ওকে, সবকিছু বললে তো ভিডিও লম্বা হতেই থাকবে, এবার নিজেকে একটা একটা করে এক্সপেরিমেন্ট করতে হবে। এটা গেল 3 নম্বর মেথড, তাহলে 3টা পদ্ধতি শিখে গেলাম। আচ্ছা নেক্সট পদ্ধতি, নেক্সট মেথড, মেথড নাম্বার 04। তো এখানে আমরা কি করব, সবার প্রথমে এখানে একটা লেট নামে একটা ধরো একটা এলিমেন্ট বানাই, ELEM এলিমেন্ট। এলিমেন্ট মানে একটা ট্যাগ বানাতে চাইছি বেসিক্যালি, তো ট্যাগ লেখো, কিছু যায় আসে না। এবার লেখো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটা কিন্তু আমাদের প্রথম, এটা করি একটা এলিমেন্ট তৈরি করছি। এলিমেন্ট মানে একটা নতুন ট্যাগ আমরা তৈরি করছি, সেই ট্যাগটার নাম কি স্টাইল। স্টাইল ট্যাগ আছে জানি, সেই স্টাইল ট্যাগটা লেখে কোথায়, স্টাইল ট্যাগটা লেখে হেডের মধ্যে, তবে গিয়ে স্টাইল পাই, তাই না? তো এখন এই স্টাইল ট্যাগটা লিখলাম। আচ্ছা এটাকে আগে নরমাল করে দিই, সব এরকম থাকলো, আর এটাকে সরিয়ে দিই, সিম্পল করে দিই, কনফিউশন না হয়ে যাবে। আচ্ছা এখন এই যে স্টাইল ট্যাগ যেটা আছে সেই স্টাইল ট্যাগটাকে আমরা ইউজ করতে পারবো। তো লিখলাম ট্যাগ ডট ইনার HTML। ওকে, তো এখন ইনার HTML যেটা হয় এর মধ্যে তো অনেক কিছু লিখতে পারি না, তো এখানে এসে লিখলাম ধরো H1। এবার এখানে যে যে জিনিসগুলো ছিল না সেই জিনিসগুলো আবার নিয়ে আসছি, নর্মাল যেমন CSS লিখি আমরা সেই CSS টাই। ওকে, আচ্ছা এখানে কোটেশনের তো কিছু ব্যাপার নেই, তো আমরা এভাবে ডবল কোট দিতে পারি, তাহলে এখানে যে এরর টাইপের যে বিষয়গুলো আসছে সেগুলো আসবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা H1 এর স্টাইল করেছি এরকম একটা, মানে যেমন আমরা এখানে স্টাইল ট্যাগ দিয়ে লিখি। এখন এই ট্যাগটাকে আমাদের এই হেডের মধ্যে, এই যে হেড ট্যাগটা আছে এই হেডের মধ্যে পুশ করতে হবে। তো আমরা কিভাবে করব, লিখবো ডকুমেন্ট ডট হেড ডট অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড মানে হলো জুড়ে দেওয়া। তো হেডের মধ্যে এটা কি এটা ফিক্স না, অন্য কোনো নাম নেই, মানে এটাই হলো মেথড, এটা মেথডের নাম। যেমন ইনার HTML এ লিখতে হবে, কিছু করার নেই। তো হেডের মধ্যে এগুলো কি চাইল্ড না, তো
তো এখানে আরেকটা চাইল্ড তো আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ, লিখতেই পারি না, তার মধ্যে h1 দিয়ে স্টাইল করতে পারি আমরা। তো সেই কাজটাই আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করছি। এখন তোমার হাতে হয়তো এটার অ্যাক্সেস নেই, তুমি এখন ওয়ার্ডপ্রেসে কাজ করছো, যে তোমার ইন্ডেক্স ফাইলের অ্যাক্সেস নেই, হেডার ফাইল খুলতে দিচ্ছে না, তো এখন তোমার জাভা স্ক্রিপ্ট আছে। এখন যদি আচ্ছা এটাকে আচ্ছা কি এরর আসলো, আচ্ছা ব্যাকটিক ইউজ করি, কি কি এরর আসছে, এরর আসাটা জরুরি। fail to on node parameter 1 is not type node। আচ্ছা ঠিক আছে, append child create, আচ্ছা 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 body document dot query selector document dot create element, এটাকে নিয়ে নিই, document dot query selector head, আচ্ছা 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 স্টাইল কেন লিখছি, স্টাইল না তো ট্যাগ নাম নিয়েছি না, এই স্টাইলটাই আমি ফুল টাইপ করে দিচ্ছি তো। আচ্ছা এবার ঠিক আছে, এখন যদি ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখতে পাবো নেটটাকে আমাদের ডেটাবেস ওকে একটা ট্যাগ তৈরি করে তারপর সেটাকে আমরা পুশ করেছি এর মধ্যে, তো আমরা ট্যাগ তৈরি করতে পারি এরকম। আচ্ছা এই জায়গাটা কি হলো, এই জায়গাটা হলো আমরা যেহেতু হেডের মধ্যে লিখবো না সেই জন্য হেডটাকে ধরে নিলাম, সবসময় একটা এর মধ্যে একটা ট্যাগ মানে একটা ভ্যারিয়েবল নেওয়া উচিত, কেন ক্যাশে করে রাখতে হয়। তো এইখানে হেডটা নিলাম, তারপরে লিখলাম অ্যাপেন্ড চাইল্ড ট্যাগ, ওকে আমি এটাকে লিখছিলাম কিন্তু আমি তো ট্যাগ বানিয়েছি ভ্যারিয়েবলে সেভ করে রেখেছি তাই না, তো এটা তো সেই জন্য সেম নাম দেওয়া উচিত, তো এটা স্টাইল দেওয়া উচিত, তো স্টাইল ট্যাগ বানাচ্ছি যখন তাহলে এরকম নাম দিলে তাহলে এই কনফিউশনটা হতো না। তো এটা গেল 4 নম্বর পদ্ধতি, ওকে। আচ্ছা লাস্ট যে মেথডটা আছে সেটা হলো মেথড নাম্বার 045, তো এখানে কি হবে, আমরা h1 ডট h1 এর মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে আগে একটা ক্লাস বানিয়ে রাখছি, ধরো এখানে লিখে রাখলাম ডট হেডিং HEADING, ওকে ওই একই জিনিস
হুম। এই জিনিসটাই কপি করলাম, এটা আমরা সবাই সিএসএস জানি, তো কোনো অসুবিধা নেই। তো এই ক্লাসটা জানি যদি এখানে আমরা লিখে দিতে পারি ক্লাস তাহলে ইকুয়ালস automatic টু, পেয়ে যাবে। তাহলে অটোমেটিক পেয়ে যাবে। তো এই এত কিছু আমাদের কামঝাম করতে হবে না। তাহলে আমরা কি লিখবো, h1 ডট ক্লাস লিস্ট, ওকে, ক্লাস লিস্ট ডট অ্যাড Add class. অ্যাড। তো ক্লাস লিস্ট মানে যেহেতু অনেক বেশি ক্লাস লেখা যায়, তো সেই জন্য আমরা ক্লাস লিস্ট, এটা লিস্ট আকারে, এটা উপরে দেখতে Add class বলে কি কোনো আছে? অ্যাড ক্লাস যদি লিখতাম তাহলে আমি যে কোয়েরিতে যেতাম, ঠিক আছে। তো যে কোয়েরিতে অ্যাড ক্লাস আছে, খুব সহজেই করা যায়। আর জাভাস্ক্রিপ্টে ক্লাস লিস্ট ডট অ্যাড, এর নাম কি ছিল? Heading. ওকে, রান করি। আচ্ছা, এটা সত্যি কাজ করছে, ঠিক আছে। এখন যদি ইন্সপেক্ট করি তাহলে কি দেখতে পাবো, এখানে একটা ক্লাস হেডিং জুড়ে গেছে কিন্তু, ওকে, এখানে একটা ক্লাস জুড়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের মোট কটা পদ্ধতি হলো? এই 5টা পদ্ধতিতে আমরা মোটামুটি করতে পারি। এছাড়াও আমরা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি এর মধ্যে, ঠিক আছে। সেট অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে স্টাইল দিলাম, তারপরে লিখলাম, তা আবার অবজেক্ট দিলাম। তো এই মেথডটা একটু নিজেরা প্র্যাকটিস করা উচিত। আমি বলে দিচ্ছি যে কি করতে হবে। সেট অ্যাট্রিবিউট বলে একটা মেথড আছে, এটাকে ইউজ করে প্র্যাকটিস করে নেবে যে এর মধ্যে স্টাইল বলে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, তার মধ্যে আমার যা যা সিএসএস সেগুলো লিখে দেবো। তো এই মোটামুটি 5টা 6টা পদ্ধতি আছে, এগুলো এনাফ। তো এবার বলবে যে বেস্ট কোনটা, কোন মেথডটা বেস্ট হলো, এটা এই মেথডটা, ওকে। যদি তুমি ইনলাইনে লিখতে চাও, Object. আর এই কনসেপ্টটা কিন্তু একেবারেই আলাদা, ক্লাস লিস্ট ডট অ্যাড মানে তুমি তো ক্লাস অ্যাড করছো না, তো কনসেপ্টটা আলাদা। তো এটা আমি ভালো। যদি বলি, হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, যে ক্লাস অ্যাড করা, রিমুভ করা, এগুলো অ্যানিমেশনের জন্য প্রয়োজন হয়। আর যদি ইনলাইন লিখতে চাও, যে তাহলে- এখন তোমার হাতে তো মনে করো এইচটিএমএল এর অ্যাক্সেসও নেই, তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করছো, এইচটিএমএল এর ফাইল খুলতে পারছো না, সিএসএস এর ফাইল খুলেও লিখতে পারছো না, বা লিখছো কিন্তু ক্লাস লিখলে ওটাকে টপকানো যাচ্ছে না, ইম্পর্টেন্ট ভিউ কাজ হচ্ছে না, তাহলে object তো দিয়ে তখন আমাদের ইনলাইন লিখতেই হবে। এখন ইনলাইন লিখলেই তো সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়, হুম। তাই না? তো এখন অলরেডি ওর মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে কিছু লেখা রয়েছে, তাহলে আমি তো এটাতে ইউজ করতেই পারছি না। এই যে সিএসএস টেক্সট বা এইভাবে লিখলেও কাজ হচ্ছে না, যে কোয়েরি দিয়েও লিখলে আমার ওভাররাইট হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে পড়ে থাকলো এটা অবজেক্ট ডট অ্যাসাইন। তো h1 এর স্টাইল, এটাকে চেঞ্জ করছি এটা দিয়ে। এখন স্টাইলস এই অবজেক্টটা পুরোটাকে ধরেই কিন্তু আমি এখানে লিখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে একটু কোডটা কি হয়ে যেত, একটু বেশি খিচুড়ি পাকিয়ে যেত না। তো সেই জন্য আমরা কি করলাম, একটাকে ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ঠিক আছে, কনস্ট্যান্ট নিয়ে নিলাম, এটা যাতে আর পরিবর্তন না হয়। এখন স্টাইলসই লিখতে হবে এমন না, তুমি লিখলে যে এখানে h1 স্টাইল, তারপর এখানে নামটা দিয়ে দিলাম। আবার এরকম হয়তো প্যারাগ্রাফ আছে, লিখলে প্যারাগ্রাফের স্টাইল, সেটাই হতে থাকে। এই গেল। এখন পরের যে কাজটা আছে আমাদের, সেই কাজটা হলো এই যে h1 যে লেখা রয়েছে, এই h1টাকে আমি ওখানে বানাবো না, এখানে নেই আমার। h1টা আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে হবে। এই কাজটা কিভাবে করতে পারি, ওকে। তো এখন এই কাজটা করার জন্য সবার প্রথমে আমাকে একটা কিন্তু ভ্যারিয়েবল দিতে হবে। ভ্যারিয়েবলের নাম যা খুশি রাখো, অসুবিধা নেই। আমি একটা h1 বানাচ্ছি, তাই h1 লিখেছি। এবার কি করতে হবে, ডকুমেন্ট অবজেক্টটা ধরলাম, ডট ক্রিয়েট এলিমেন্ট। কোয়েরি সিলেক্টর কথার অর্থ কি? কোয়েরি মানে হলো কি, কোনো একটা সিলেক্টরকে, কোনো একটা ট্যাগকে সিলেক্ট করার জন্য। কোয়েরি মানে খুঁজে আনা। কোয়েরি এখানে তো শব্দের আমার অর্থ, সিলেক্ট করতে হবে যে আমার এই জোনটা কোথায় দিতে হবে, সেটা বডির ভিতরে না কোথায় দিতে হবে সেটা আমার সেটা তো পরে আসছে। আগে আমি এটাকে করছি, কি করছি, একটা ট্যাগ বানিয়ে নিচ্ছি আগে, ক্রিয়েট এলিমেন্ট। তো এখন কি এলিমেন্ট বানাতে চাইছো, মানে কি ধরনের ট্যাগ বানাতে চাইছো? তো আমি h1 বানাতে চাইছি, ওকে। আচ্ছা, h1 এর মধ্যে কিছু তো লিখতে হবে, তো লিখলাম h1 ডট টেক্সট নোড, ওকে।
টেক্সট মোডের মধ্যে সেই একই কথা লিখুন, লার্ন কম্পিউটার হাবড়া, এই কথাটা লিখলাম। ওয়েস্ট বেঙ্গল। এখন এই যে টেক্সট নোটটা এটা কি করছে, এটা অ্যাকচুয়ালি কি করছে, ওই যে দুটো ট্যাগের মাঝখানে যেটা, সেই মাঝখানে টেক্সটটা কিন্তু এটা। ওকে, এবার এরকম একটা কনফিউশন হয়, যেটা আমার প্রথম প্রথম হতো, যে এলিমেন্ট তো ক্রিয়েট করলাম H1, তাই না? এটা তো কি, এটা ওপেনিং ট্যাগটা হলো, তাহলে কি ক্লোজিং ট্যাগও বানানো লাগবে আমার? কারণ ওপেনিং হবে, তারপর টেক্সট লিখবো, তারপরে তো ক্লোজিং ট্যাগ দেবো না, তো ক্লোজিং ট্যাগও কি বানাতে হবে আমাকে? তো এখানে ক্লোজিং ট্যাগের ব্যাপারটা নেই। কেন? কারণ আমি এখানে বলেছি একটা এলিমেন্ট তৈরি করতে, না? এবার একটা কনসেপ্ট মনে আছে যে আমরা জিজ্ঞেস করে ইন্টারভিউতে অনেক সময় যে এরকম একটা H1 আছে আর আরেকটা H1 আছে যার মধ্যে কিছু লেখা আছে, এবার বলো তো ট্যাগ কোনটা আর এলিমেন্ট কোনটা? এটা কিন্তু কোশ্চেন করে। তো বেসিক্যালি আমরা এইটা বানাচ্ছি এটার মাধ্যমে, তো লেখাই রয়েছে না, একটা এলিমেন্ট বানাচ্ছি, তো এটা হলো এলিমেন্ট। ওকে, আচ্ছা, এইবার এই এলিমেন্টের ভিতরে আমাকে লিখতে তো হবে কিছু, তো লেখার জন্য এটা টেক্সট নোট। হ্যাঁ, এবারে আমরা একটু কনসোল লগ করে দেখি। তো আমি লিখলাম লগের মধ্যে দিয়ে দিলাম H1। আচ্ছা, লগ লিখলে কেন কাজ করছে? কারণ গতকাল আমরা লগ কনসোল লগ করে রেখেছিলাম, যাতে আমাদের কনসোল লগ বারবার লিখতে না হয়। আচ্ছা, H1 হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে এখানে অলরেডি একটা H1 লেখা রয়েছে। দেখলে, লেট লেখার জন্য এই সুবিধাটা হলো আমাদের কিন্তু এররটা দেখিয়ে দিই। এটাকে অফ করে দিই, ক্লিয়ার করি, রান করি। কত বড় একটা জিনিস এখানে তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে এসে আমরা যদি এখন খুঁজে দেখি যে এর মধ্যে দেখো এখানে H1 নোড নেম, খেয়াল করেছো? এটা যদি আমরা এমনি নর্মাল ব্রাউজারে দেখতাম আরো ক্লিন দেখতে পেতাম বিষয়টা। আচ্ছা, এর মধ্যে এসে আরো কিছু খোঁজার চেষ্টা করছি। এখানেই থাকবে সমস্ত ইনফরমেশন। যেটা খুঁজতে চাইছি সেটা হলো এই ব্রাউজারের থেকেও ইনফরমেশন আসে, তো মানে এই অনলাইন এডিটর থেকে, সেজন্য ডিফিকাল্ট হয়। আচ্ছা, ইনার HTML এগুলো ফাঁকা, ইনার টেক্সট, ইনপুট নোড, এই সমস্ত জিনিসপত্র তো আছে। টেক্সট, আচ্ছা, H1.TextNode এখানে লিখেছিলাম আমরা এইভাবে। আচ্ছা, এবার আর কোথায় কোথায় আছে? এই যে টেক্সট নোট, টেক্সট কন্টেন্ট আমরা ইউজ করি না? হ্যাঁ, ইনার HTML টেক্সট কন্টেন্ট, এরপরে আছে টেক্সট নোট, এটা ঠিক আছে। কনসোল বন্ধ করে দিই। আচ্ছা, এবার এটা তো হলো, লিখলাম, কিন্তু এটাকে জুড়তে হবে, হবে কিনা? তো আমরা বডিটাকে ধরবো, কপি করলাম, লিখলাম ডেট বডি, বা ডাইরেক্টও লিখতে পারি, অসুবিধা নেই। এইভাবে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর বডি, বডির পরে কি করব, ডট জোড়ার জন্য APPEND, অ্যাপেন্ড চাইল্ড। এই যে কিছুক্ষণ আগে করলাম, অ্যাপেন্ড করলাম না কিছুক্ষণ আগে, এই যে অ্যাপেন্ড চাইল্ড। এ তো যে কয়টাও আছে, অ্যাপেন্ড, প্রিপেন্ড আছে না, যখন টু ডু লিস্ট বানিয়েছি। তো এর মধ্যে লিখে দাও H1, আর এই লগের প্রয়োজন নেই। দেখি সব ঠিকঠাক থাকলে কাজ করবে, তাহলে কোনো কিছুই ঠিকঠাক
নেই। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর বডি হ্যাপিং চাইল্ড h1। আচ্ছা, কি সমস্যা হলো? কনসোল লক করে আচ্ছা ঠিক না, এখানে একটা জিনিস এসছে, একটা জিনিস মিসিং হয়েছে আমাদের, সেই জন্য এখানে h1টা এসছে, টেক্সটটা আসেনি। আচ্ছা, কেন টেক্সট আসেনি সেটা বলছি। একটা জিনিস মিস করেছি, আমরা এরকম লিখতে পারি টেক্সট নোড, তারপরে h1 ডট অ্যাপেন্ড চাইল্ড টেক্সট। আচ্ছা, ওটা কি ছিল? এটা হলো method। Text node is not a function. Text node is not a function. Function না হলে method, এই properties। Text node h1 dot text node h1 ঠিকঠাক আছে, টেক্সট নোটটা এর মধ্যে দিতে হবে। আচ্ছা, এখানে এসে log h1 text content এইটা। এটা দিয়ে জুড়তে পারি টেক্সট কন্টেন্ট বা ইনার এইচটিএমএল, যেটা খুশি। টেক্সট রান করলে তারপরে এটা আসবে। ওকে, এখন এই যে পুরো যে জিনিসটা এটা এখানে ভিতরে আসছে, h1 এর ভেতরে তো এসছে, কিন্তু বেস্ট পার্ট হলো এই h1টা কিন্তু পুরোপুরি একদম ডাইনামিক্যালি তৈরি হলো, কারণ বডির মধ্যে কিছুই নেই এখানে। h1 লিখে তার ভিতর টেক্সট লিখে তারপরে অ্যাড করতে হবে। এখন এর সঙ্গে দরকার পড়তে পারে যে একটা এরকম এলিমেন্ট তৈরি করতে হবে, তৈরি করে জাভাস্ক্রিপ্ট যে এলিমেন্ট তৈরি করতে হবে, তার ক্লাস দিতে হবে, পুরো জিনিসটা কিন্তু তৈরি করতে হতে পারে। এখন টেক্সট কন্টেন্ট লেখার পরে বা ইনার এইচটিএমএল লেখার পরে এখন হতে পারে একটা কার্ড, পুরো কার্ডই বানাতে হবে। তো কার্ডটা তো প্রথমে বানাতে হবে, তারপরে তো বডিতে পুশ করতে হবে। তো তার মধ্যে কি তুমি ইনার এইচটিএমএল দিয়ে এখানে কিন্তু পুরোপুরি এইচটিএমএল ও লিখতে পারো, যে শুধু এই একটা টেক্সট এমন না। ইনার এইচটিএমএল এখানে যদি লেখো, এর ভিতরের এইচটিএমএল ব্যাকটিক দাও, দিয়ে এখন যে কথাটা লিখতে চাইছো, ধরো এই লাইনটাই আমি লিখতে চাইছি, কপি, আর এই যে লার্ন কম্পিউটার একাডেমি, এটাকে এইভাবে লিখতে চাইছি, মার্ক মার্ক। যদি টেক্সট কন্টেন্ট থাকতো তাহলে কিন্তু এই কালারটা দেখতে পেতো না। কি হতো বলো তো তাহলে? টেক্সট কন্টেন্ট যদি লিখতে, তাহলে এইটা চলে আসতো ট্যাগ শুদ্ধ, টেক্সট হয়ে যাবে মার্কেট, হ্যাঁ ট্যাগ হবে না। তুমি যদি ইনার টেক্সট লিখতে তাহলে কি হতো? তাহলে একই জিনিস। ওকে, এইচটিএমএল লিখলে তখন এইচটিএমএল মতো কাজ করবে, ইনার এইচটিএমএল, ওই এইচটিএমএল লিখলে তখন এইচটিএমএল, আর এমনি টেক্সট বা কন্টেন্ট দিলে তখন তুমি যে ট্যাগই নাও কন্টেন্ট স্ট্রিং এর মতন কনভার্ট করে দেবে। এখন এই লেখাটা আমি এখানেই লিখে রাখতে পারি, তাই না? তো এই লেখাটা এখান থেকে কাট করে নিয়ে আমি এর মধ্যে লিখে রাখতে পারি, তাহলে
তারপরে এখানে ভ্যারিয়েবলটাকে এখানে জুড়ে দিতে পারি। এবার টেক্সট নোট দিয়ে করবো, সামহাও কিছু একটা মিসিং করছি আমি, সেই জন্য টেক্সট নোট দিয়ে হচ্ছে না। তো টেক্সট নোট দিয়ে তাহলে পরের এপিসোডে দেখে নেবো আমরা। তো এই কটা আগে একটু প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস করার পরে তারপরে আমরা আবার একটু একটু করে অ্যাডভান্সের দিকে যাব। আচ্ছা, এর পরের দিন থেকে আমাদের দেখতে হবে ডেটা টাইপস, আর হলো তোমার এরপরের থেকে আসবে অ্যারে। ওকে, তারপরে হ্যাঁ, প্রোগ্রামিং মাত্রই হলো অ্যারে। ওকে, তো ডেটা স্ট্রাকচার তো থাকবেই, এগুলো ডেটা স্ট্রাকচার, অ্যারে, অবজেক্ট, এইসব সবকিছুই থাকবে, এগুলো আসবে। তো মানে জাভাস্ক্রিপ্ট পুরোপুরি দাঁড়িয়ে হচ্ছে অবজেক্টের উপরে। তারপর অবজেক্ট হবে, তারপরে হবে ফাংশন। ফাংশন একটা বিশাল বড় চ্যাপ্টার। আজকে একটা অবজেক্ট দেখানো না? আমরা এখানে একটা করেছি অবজেক্ট ডট অ্যাসাইন। ওকে, আর বেশ কিছু থিওরি আলোচনা হবে, যেমন তোমার লিটারালস, তারপর প্রিমিটিভ ভ্যালু। ওকে, তারপরে হলো কনস্ট্রাক্টর, এরকম অনেক জিনিস আছে, এগুলো একটা একটা করে দেখতে থাকবো। জাভাস্ক্রিপ্টের জার্নি অনেক দূর।